তো খুব মুশকিলের ব্যাপার। যা বৃষ্টির জোর, তাতে বন্যা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই বৃষ্টি থামবে বলেও তো মনে হয় না। না, মহারাজকে আগে থেকেই ব্যবস্থা নিতে বলা দরকার। তুমি এই বৃষ্টিতে এখন রাজবাড়ি যাবে? হ্যাঁ, কেন মন্ত্রী নেই? সে কি নাকে তেল দিয়ে ঘুম হচ্ছে? সে যে যাই করুক, আমাকে তো আমার কাজটা করতেই হবে গিন্নি। এই দুর্যোগ মাথায় নিয়ে তুমি এখন রাজসভায় যাবে? হ্যাঁ? মনে তো হয় আজ কেউ আসবে না। হ্যাঁ, সেই জন্যই তো আমাকে যেতে হবে, মহারাজকে সাবধান করে দিতে হবে। আজ আর রাজসভায় যাব না, যা বৃষ্টি, খিচুড়ি খেয়ে বেশ নাক ডাকিয়ে ঘুমোবো। হ্যাঁ, সেটাই ভালো। আমি খিচুড়ির ব্যবস্থা করছি, কিন্তু কিন্তু এত বৃষ্টিতে বন্যা হয়ে গেলে তো আমাদের মুশকিল। মনে রেখো বউ, আমি এই রাজ্যের মন্ত্রী। বন্যায় হোক বা ভূমিকম্প, আমার খাবার জোগাড় করতে কোনো অসুবিধা হবে না। চাল ডাল আমাকে ভূতে জোগাবে। ভূতে জোগাবে? মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, আমরা বটা আর ঘটা। ওরে আমার সোনা মানিকরা, আরে আমি তো তোদেরই খুঁজছিলাম। আমাদের খুঁজছিলেন? আহা, কি ভাগ্য আমাদের। তার দরজাটা একটু খুলুন না, নইলে ঢুকবো কি করে? হুম, দরজা খোলা যাবে না, জল হুড়মুড়িয়ে ঢুকবে। তাহলে দেখা হবে কি করে? ছাদে উঠিয়ে কথা হবে। ছাদে উঠতে হবে? কেন, তোরা তো ছাদ দিয়েই ঘরে ঢুকিস। ঠিক আছে, আমরা ছাদ দিয়ে আসছি। ঘটা, আমি ছাদে উঠছি, তুই আমার পা চেপে ধর, নইলে কিন্তু জলে পড়ে যাবি। ঠিক আছে, তুই আগে ওঠ। শক্ত করে ধরে থাক ঘটা, জলে পড়লে আমি কিন্তু তোকে তুলতে পারবো না। শোন, একটা দারুণ কাজ এসেছে। হ্যাঁ, এবার বলুন কি করতে হবে? আমি কিন্তু ডুব সাঁতার জানি না। হ্যাঁ, আরে সেরকম কাজ নয়, মহারাজ জলবন্দীদের ত্রাণ দেবে। সেই ত্রাণ বস্তায় বস্তায় আসছে, রাখা হবে গুদামে। সেই গুদামের চাবি থাকবে আমার হাতে। বস্তায় বস্তায় প্রাণ আসছে? যা বাবা, এত প্রাণ আমরা কাদের দেব? যারা মরে গেছে তাদের? তোর মুন্ডু, ত্রাণ নয় রে, ত্রাণ ত্রাণ। মানে যারা এখন জলের জন্য বেরোতে পারছে না, তাদের জন্য খাবার দাবার তো পাঠাতে হবে। এটাকে ত্রাণ বলে। মুখ্য কোথাকার। আপনার মধ্যে এত মায়া মমতা আছে, তা তো আগে জানতাম না মন্ত্রী মশাই। আছে রে আছে, তোদের জন্য মন তোমার বারবার কেঁদে ওঠে। তাই তো এই ত্রাণ কারোর কাছে যাবে না, তোদের কাছেই থাকবে। আমি সামান্য বিলিয়ে বাকিটা তোদের দিয়ে দেব। আপনার কথা শুনে আমার চোখেও জল চলে আসছে। কত ভালো আপনি। তা ভাগাভাগিটা কেমন হবে? কেন, যা ভাগ তাড়াতাড়ি হবে রে। আমার জন্য তোদের প্রাণ কাঁদে না? সব সময় কাঁদে মন্ত্রী মশাই, কিন্তু প্রাণ কি করে আধা আধি ভাগ হবে বুঝতে পারছি না তো। তোদের প্রাণের চাবিকাঠি তো আমার হাতে রে বোকা। আমার হাত থেকে তোদের পরিত্রাণ নেই রে বটা ঘটা। কাল জল নেমে গেলে আমার কাছে আসিস। যাও, সবাই গিয়ে বস্তাগুলো ওই ঘরে রেখে এসো। কি হলো, মন্ত্রী এখনো আসেনি? আগে আসার সময় দেখে এলাম মন্ত্রীমশাই ত্রাণের বস্তাগুলির তদারকি করছেন মহারাজ। যাক, মন্ত্রী কাজ না করে করে একেবারে অলস হয়ে পড়েছিল। এতদিনে এমন একটা কাজ দিয়েছি যে ফাঁকি মারার রাস্তা নেই। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, মন্ত্রী কখনো এই কাজে ফাঁকি মারবেন না, গুছিয়ে কাজ করবেন একেবারে। এই আমি গুদামে চাবি দিয়ে দিলাম। এই চাবির খবর কেউ পাবে না। খেল শুরু হবে আজ রাত থেকে। কোন বটা ঘটা,
এই নে গুদামের চাবি, আর ওই দেখ এক কোণে রাখা আছে ছুরি। এখনই বেরিয়ে পড়, গুদামের চাবি এই তোদের দিয়ে দিলাম। কাজটা কি সেটা তো বলুন আগে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি বুঝেছি। ওই প্রাণ না জানি কি ওই তা চুরি করে আমরা আপনার হাতে দিয়ে যাব, তাই তো? ওটাকে আজকাল আর কিছু বুঝিয়ে দিতে হয় না, ওর থেকে কিছু বুদ্ধি ধার নেড়ে বটা। না 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 না, আমি ওই বাকি বক্কায় কাজ করি না। ওটাকে ধার দিলে ও শোধ দেয় না। ঠিক আছে, অনেক সময় নষ্ট হয়েছে, এবার ভালো করে কথাটা শোন। তোরা এক্ষুনি গিয়ে গুদামের চাবি খুলে ঢোক, তারপর এই ছুরি দিয়ে বস্তা কেটে চাল ডাল বার করে আর একটা বস্তায় পুরে এখানে নিয়ে আসবি। কিন্তু একটা কথা শুনে রাখ, বস্তার কাটা দাগ যেন দেখে মনে হয় ইঁদুরে খেয়েছে। ঠিক আছে, যেমন বলছেন তেমনই কাজ হবে। ঘটা, এই যে গুদামের দরজা দেখ তালা দেওয়া আছে, চাবি আমার কাছে। আয় তালাটা খুলি। হ্যাঁ হ্যাঁ, এই নে চাবি। হ্যাঁ দে। আমি চাবি ঢোকালাম, দরজাটা খুলে গেল। আয়, 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 আমরা ভিতরে ঢুকি, আয়। ওই যে বস্তাগুলো পড়ে আছে, চল তাড়াতাড়ি এগুলোকে কাটি। হ্যাঁ হ্যাঁ, জলদি জলদি কাজ সেরে ফেলতে হবে। তুই মাল বার কর আর আমি এই বস্তায় ভরি। কি হলো মন্ত্রী, প্রাণ পৌঁছেছে? না মহারাজ, আগে যদি জানতাম এই ত্রাণ ইঁদুরের প্রাণ বাঁচানোর জন্য, তাহলে আমি এই কাজের দায়িত্ব নিতাম না। কেন কেন কেন, কি হয়েছে মন্ত্রী? বলো বলো, আমাকে এক্ষুনি বলো। ত্রাণের বস্তা কেটে ইঁদুররা সব চাল ডাল নিয়ে চলে গেছে। এইটা তুমি কি বলছো মন্ত্রী? চাল ডালের বস্তার সবকিছু নিয়ে চলে গেছি ইঁদুর? মহারাজ, মাল টানার জন্য আপনার আর হাতির প্রয়োজন নেই, ইঁদুরই এখন থেকে মাল টানতে পারবে। গোপাল, এখানে আমরা খুব দরকারি একটা বিষয় নিয়ে কথা বলছি, আজে বাজে কথা বলার কোনো অবকাশ নেই। তোমাদের তর্ক বন্ধ করো, এসব পরে হবে। আজ আবার গুদামে চাল ডালের বস্তা ভরো, কাল থেকে আবার ত্রাণ চালু করো। একদিন না হয় পিছিয়ে গেল। হ্যাঁ, সেটা তো হলো, তার চেয়েও বড় কথা কত খরচা বেড়ে গেল, আবার নতুন করে সব কিনতে হবে। মহারাজ, কিছু মোহর তো লাগবেই। আরে যত খুশি মোহর নিয়ে যাও, ত্রাণ কিন্তু কালকের মধ্যেই পৌঁছতে হবে। কি হলো গোপাল, তুমি আবার এত রাতে ফিরে এলে? মহারাজ, গুদামে যদি ইঁদুর থেকে থাকে তবে তা এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। মহারাজ, আমার কাছে খুব শক্তিশালী ইঁদুরের গন্ধ বিষ আছে, তা গুদামে ছড়িয়ে রাখলে গন্ধে ইঁদুর আর ওদিকে আসতেই পারবে না। বাহ বাহ বাহ, খুব ভালো। তাহলে এই নাও চাবি। তুমি ওই গন্ধ বস্তাগুলো চারপাশে ছড়িয়ে রাখো গিয়ে। ঠিক আছে মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না, আজ রাতেই ইঁদুররা ধরা পড়বে বা মরবে। আপনি আজ একটু বেশি রাত পর্যন্ত জেগে থাকবেন মহারাজ, ইঁদুর ধরে তো আপনার কাছেই নিয়ে আসবো। চমৎকার কাজ করেছিস রে পটাঘটা, আজ আবার মাল এসেছে। আজ ঠিক ওইভাবেই তোদের কাজ করতে হবে। আরে গোপাল, এত রাতে? একদম সময় নেই, আমাকে শিগগিরই ভূত বানিয়ে দিতে হবে। ভূত? তা নয় হলো, কিন্তু ঠিক কোন জাতের ভূত? চোর ধরা ভূত, তার মানে সাংঘাতিক কিছু একটা। ঠিক আছে, ওইখানে চুপটি করে বসো গিয়ে, তোমার ভূত সাজার শখ মিটিয়ে দিচ্ছি।
ঘটা ঠিক কালকের মতো, বুঝেছিস? এক কাজ একইভাবে দুবার করতে ভালো লাগে বল। বাবা, আজ আবার একটা টিমটিমে আলো কেউ লাগিয়ে গেছে। ভালোই হয়েছে, দেখতে সুবিধা হবে। ওই যে বস্তাগুলো দেখা যাচ্ছে রে, তুই ওদিকটায় যা, আমি এদিকটা সামলাচ্ছি। গুলটে, ন্যাপলা, যা বললাম তা মনে আছে তো? ঠিক মতো করতে পারবি তো? ওটা এই ঘরে কি যেন আছে, আমি টের পাচ্ছি। তুই আসলে ভয় পাচ্ছিস কেন বলতো? না রে, আমিও মনে হচ্ছে কিছু একটা দেখলাম। এই কি বলতো? হ্যাঁ কি? একটা ছায়া। হ্যাঁ রে। ওরে বাপ রে, কি ভয়ঙ্কর চেহারা রে, মারাত্মক কোনো ভূত রে বটা। আমি যে তাকাতেই পারছি না বটা। তুই তো তাকিয়েছিস, আমি তো চোখটাই খুলতে পারছি না। ওরে বাবা রে। তোমরা বটা ঘটা এখানে কি করছিস? আমরা আমরা প্রাণ নিতে এসেছি প্রভু। প্রাণ চাই না প্রাণ চাই? হ্যাঁ, দুটোই প্রভু। দুটোর যে কোনো একটা। ত্রাণ পেলে প্রাণ পাবি না, প্রাণ পেলে ত্রাণ পাবি না। প্রভু প্রভু, আমরা এখন পালাতে চাই, যাবো? হ্যাঁ, পালাবি। বটা ঘটার কাঁধে ওঠ, নইলে চিবিয়ে খেয়ে ফেলবো। দেখ আমার দাঁত, দেখ এখনো কেমন রক্ত লেগে আছে। না না প্রভু, আমায় এক্ষুনি খাবেন না। মন্ত্রীমশাই আগে মোহর ভাগ করে দিই, তারপরে যত ইচ্ছে খেতে চান খান। এই আমি ঘটার কাঁধে উঠে পড়েছি, এইবার যাই প্রভু। হ্যাঁ, এবার যা। এই তো চোর এবার বাইরে বেরোচ্ছে, এবারই তো আমাদের কাজ। আমি তৈরি আছি। প্রভু, আপনি চলে গেছেন? না রে, তোকে খাবো বলে পিছে পিছে আসছি। ওরে বাবারে বাবা, ঘটা ভূতটা আমাদের পেছনেই আসছে রে। চোখ বন্ধ করে রাখ, তাকাস না। দেখি আমাদের উপর কারা যেন ঝাঁপিয়ে পড়লো না। এরা কারা রে, ভূতের বাচ্চা নাকি? শক্ত করে বেঁধেছিস তো? এবার ওদের আসল জায়গায় নিয়ে চল। আপনিও কি সঙ্গে যাবেন প্রভু? কেন, গেলে তোদের ভালো হয়? না গেলেই ভালো হয় প্রভু, তাহলে এই চোখটা খুলতে পারি। আগে মহারাজের কাছে সব খুলে বলবি, তারপর। এত রাত হচ্ছে কেন? গোপাল বলেছিল ইঁদুর ধরে আনবে, কিন্তু কই, কখন আসবে গোপাল? এটা কি এখানে এলো? না না মহারাজ, আমি ভূত নই, আমি গোপাল। ভূত সেজে ইঁদুর পাক পেয়ে এনেছি। এই যে দুই নেংটি ত্রাণের বস্তা কেটে সব জিনিস নিয়ে গেছে। এদের নাম বটা আর ঘটা। গুদামের চাবি এরা এলো কোত্থেকে গোপাল? যাকে চাবি দিয়েছিলেন সেখান থেকেই এরা পেয়েছে। মহারাজ, আমাদের কোনো দোষ নেই। মন্ত্রীমশাই আমাদের দিয়ে এই কাজ করিয়েছেন। আমি এক্ষুনি পেয়াদা পাঠিয়ে মন্ত্রীকে ধরে আনছি। এতক্ষণ তো লাগার কথা নয়, কেন লাগছে? ধরা পড়ে গেল নাকি? হ্যাঁ, এই বোধহয় এলো। দরজায় কে যেন খুটখুট করে শব্দ করলো। যাই, দরজাটা খুলে দেখি। বটা ঘটা এলি নাকি রে? এই যে মন্ত্রীমশাই, মহারাজ আপনাকে তলব পাঠিয়েছেন। বটা আর ঘটা মন্ত্রীর সামনে বলতে পারবে তো যে মন্ত্রীর কথাতেই তোমরা এই কাজ করেছো? মহারাজ, আগে প্রাণ তারপর ত্রাণ। আরে বটা ঘটা এখানে? না মানে মহারাজ, আমায় ডেকেছেন? মহারাজ, মন্ত্রী এইমাত্র বটার ঘটাকে দেখে চমকে উঠেছেন। তার মানে উনি ওদের চেনেন, আর আমি ওদের হাতে নাতে চুরি ধরে ফেলেছি। তার মানে কি দাঁড়াচ্ছে মহারাজ? এটাই প্রমাণিত হলো যে মন্ত্রী এই বটা আর ঘটাকে দিয়েই
চুরিটা করিয়েছে। কিছু বলবে নাকি মন্ত্রী? মহারাজ, আমি দোষ স্বীকার করে নিচ্ছি। আসলে লোভে পড়ে গেছিলাম। তার জন্য যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। মন্ত্রী, রাজবাড়িতে বড্ড ইঁদুরের উৎপাত শুরু হয়েছে। তোমাকে সব ইঁদুর এই বাড়ি থেকে তাড়াতে হবে। নাও নাও, তোমার কাজ শুরু করে দাও এবার। মহারাজ, এই দুটো নেংটি ইঁদুরকে কি করা যায় বলুন তো? আপাতত কারাগারে থাকুক, কাল সকাল হলে দেখা যাবে কি করা যায়। আর তোমাকে আমি এই 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার হিসেবে দিলাম। মহারাজ, এটা আমার প্রাপ্য নয়। আমার খুদে বাহিনী না থাকলে এই কাজটা করতেই পারতাম না। ধরে নাও, এই পুরস্কার আমি ওদেরই দিলাম। মহারাজের জয় হোক। রাত থেকে ছুটে যাচ্ছি, একটা ইঁদুরও ধরতে পারছি না। এবার আমাকে শুলেই যেতে হবে। প্রাণ চুরি করতে গিয়ে আমার প্রাণটাই এবার চলে। মহারাজ, এবার ফসলের অবস্থা কিন্তু খুব ভালো। সকলেই খুব খুশি, খেয়ে পড়ে থাকবে। এই যে ভালো ফসল হলো, তার পিছনে আমার অবদান কিন্তু সবচাইতে বেশি। তাই আমার মাসোহারাটা যদি একটু বাড়িয়ে দেন তো ভালো হয়। মহারাজ, চাষবাস করার জন্য কিছুটা বুদ্ধি তো চাই মহারাজ। মন্ত্রীর সেটাও আছে কিনা আমি জানি না। মহারাজ, আমি তো চাষই করি, আপনি সেটা দেখতেও পান। এত বড় একটা রাজ্য চালাতে মাথায় চাষ করতে হয় না? মহারাজ, মন্ত্রীর মাথায় ওই গোলাপ চাষ খুব ভালো হবে মহারাজ। দেখলেন মহারাজ, গোপালের সঙ্গে আমার যতই শত্রুতা থাকুক, সেই গোপাল পর্যন্ত বলল আমার মাথায় গোলাপ চাষ ভালো হবে। মন্ত্রী মশাই বোধহয় জানেন না যে গোলাপ চাষে গোবর সার কাজ দেয় সবচাইতে বেশি। কার মাথায় গোবর বেশি তা নিশ্চয়ই মহারাজ জানেন। আচ্ছা গোপাল, তোমায় আমি দেখে নেব। প্রকাশ্য রাজসভায় তুমি আমায় অপমান করলে, সেই শোধ আমি নেব। তাহলে মন্ত্রী, আগে চাষবাসটা শিখে নাও, তারপর তো মন্ত্রিত্ব। আমার এই সামান্য জমি একটু কলমি শাক চাষ করেছি, বেশ ভালো ফলন হয়েছে। এর থেকে খানিকটা গোপাল দাদাকে দিয়ে আসি গিয়ে। বহুদিন দাবা খেলিনি, কিন্তু কার সঙ্গে খেলবো? ধুস, কবে যে গুলটে পুঁটিরা বড় হবে দাবা খেলতে পারবে কে জানে বাবা। গোপাল দাদাকে নিজের ক্ষেতে শাক খাওয়াতে পারবো ভেবে খুব ভালো লাগছে। আরে মন্ত্রী মশাই মনে হচ্ছে এদিকেই আসছে। কি খবর পুঁটির বাবা? এত শাক নিয়ে কোথায় যাচ্ছ? নিজের একটা ছোট্ট জমি আছে, সেখানে কলমি শাকের চাষ করেছিলাম। সেই শাক থেকেই কিছুটা গোপাল দাদাকে দিতে যাচ্ছি। বাহ 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 বাহ, বেশ ভালো চাষ করো তো তুমি। কি ভালো কলমি শাক! তা তুমি কি আমার জমিতে চাষ করবে? আমার 3 বিঘে জমি আছে। একটা জমিতে আখ চাষ হবে, আর একটা জমিতে ধান। দেখো পুঁটির বাবা, অর্ধেক ভাগকেও যদি তোমার না পোষায়, তবে আমি অন্য লোক খুঁজবো। না না, আপনার মতন উদার জমির মালিক আমি কখনো দেখিনি। আমি আপনার শর্তে রাজি। তা কবে থেকে চাষ শুরু হবে? আমার মনে হয় কাল থেকে শুরু করলেই ভালো হয়। ঠিক আছে ঠিক আছে, কাল সকাল থেকেই আমি চাষ শুরু করব। আরে এসো 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 পুটির বাবা, সঙ্গে করে কি এনেছো? আগে আমার এক টুকরো জলা জমি আছে, তুমি তো জানো। সেখানকার কলমি শাক আজ তুলেছি, আর তার থেকে খানিকটা তোমাকে দিয়ে গেলাম গোপাল দাদা। তা বেশ করেছো বেশ করেছো, বেশ জমি আজ খাবো বুঝলে। তা হবে নাকি এক হাত দাবা? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। তবে তার আগে একটা কথা বলিনি। রাস্তায় মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, তিনি বললেন তার জমিতে চাষ করতে। আমার হাতে এখন কোনো কাজ নেই, তাই রাজি হয়ে গেলাম। ঠিক করেছি তো? হাতে যখন কোনো কাজ নেই তখন যা করবে সেটাই ঠিক। তবে মন্ত্রীকে তো আমি চিনি, একটু সাবধানে দরদাম করে নিও কেমন? তা হঠাৎ আমার বাড়িতে মন্ত্রী মশাই,
বাড়িতে কি কেউ অসুস্থ হয়েছে নাকি? না, ঠিক তা নয়, আমার কিছু হয়নি। আসলে আপনি তো জানেন মহারাজ আমায় চাষবাস করতে বলেছেন, তাই চাষ সম্পর্কে কিছু জানতে আসলাম। আমি চাষের কি জানি? আমি তো মানুষের ওই অসুখ করলে ওষুধ দিতে পারি, তার চাইতে বেশি কিছু তো আমি জানিই না। দেখো বৈদ্য, আমার অসুখ করলে যেমন তুমি ওষুধ দাও, তেমনি ফসলকে তাগড়াই বানাতে গেলে কিছু ওষুধ তো লাগবেই, তাই না? আমি তোমার প্রশ্নের মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারছি না। তোমার মাথায় কি গোবর আছে? হ্যাঁ, আমার কথা বুঝতেই পারছো না? কার মাথায় গোবর আছে আর কার মাথায় ঘিলু আছে সেটা তো আমরা জানি। সব গোপালের ষড়যন্ত্র, নইলে তুমি আবার আমাকে অপমান করার সাহস দেখাও। বলছি বারবার আমাকে তাগড়াই একটা ওষুধ দেওয়ার জন্য, তা দিচ্ছই না। আর কিছু না হোক আঙুরের রস তো দিতে পারো। কে খাবে, তুমি না ফসল? আমি কিন্তু নিজের হাতে দিতে পারবো না। তুমি নিজে খাও বা ছড়াও বা গাছকে খাওয়াও, গোবরের সঙ্গে মিশিয়ে খাও, আমার কিছু বলার নেই। তবে আমি নিজের হাতে দিতে পারবো না। সব গোপালের ষড়যন্ত্র। না না, ষড়যন্ত্র কেন, 32 যন্ত্র। এই আমি ওষুধ নিয়ে গেলাম। যখন এই আগগুলো ইয়া পালোয়ান হবে, তখন কিন্তু চাইতে শোনা আবার। মন্ত্রী, শুনলাম তুমি নাকি চাষবাস করছো। বাহ বাহ বাহ, শুনে তো খুব খুশি হলাম। হ্যাঁ মহারাজ, চাষের মধ্যে যে এত আনন্দ তা আগে জানতাম না। বাহ, গোবরে তাহলে পদ্ম ফুল ফুটছে। মহারাজ, গোপালের অপমান কিন্তু রোজ বাড়ছে। আপনি একটা বিহিত করুন। গোপাল, কথায় কথায় মন্ত্রীকে এভাবে অপমান করাটা কিন্তু ঠিক নয়। মহারাজ, এই ব্যাপারে আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারো। বলো বলো, তোমার প্রশ্নটা কি? মন্ত্রী মশাই চাষবাসের ব্যাপারে এতটাই পণ্ডিত, তিনি কাল আমার কাছে এসেছিলেন ওই মহাদ্রাক্ষারিষ্ট নিতে। তা এতে এমন কি অপরাধ আছে তা তো বুঝতে পারলাম না বৈদ্যমশাই। মন্ত্রী চাষবাস করছে, তার তো গায়ে বল বাড়াতে হবে। মহারাজ, মন্ত্রী মশাই এইসব বলবর্ধক ওষুধ নিজের জন্য নিচ্ছেন না। মন্ত্রীর বাড়িতে নিশ্চয়ই অসুস্থ কেউ আছে। না মহারাজ, সেটাও নয়। মন্ত্রী তার জমিতে ফলন বাড়ানোর জন্য মাটির সঙ্গে এই সব ওষুধ মেশাচ্ছেন। একেবারে অভিজ্ঞ চাষির মতোই চাষে পণ্ডিত হয়ে গেছেন আমাদের মন্ত্রী মশাই। গোপাল, এতে তোমার এত হাসি পাওয়ার কোনো কারণ নেই। তোমার মতো সবাই হাতি নয় যে একাই সব খেয়ে ফেলবে। মাটিকেও কিছু দিতে হয় মহারাজ। তাই আমি ঠিক করেছি, ফলের আগে মাটিকে দ্রাক্ষারিষ্ট আর সারিবাদী সালসা খাওয়াবো। এটা কি অপরাধ? তার চাইতে এই সব ওষুধ তুমি খাও মন্ত্রী, তাতে চাষেরও লাভ হবে। মাটির খাদ্য তালিকায় রাজবৈদ্যের তো বলবর্ধক ওষুধ নেই। তুমি মাটির জন্য অন্য খাবার সংগ্রহ কর, কাজে লাগবে। কোন পাল্লায় পড়লাম গোপাল দাদা, আমি তো পাগল হয়ে যাব। কাজটা হাতে নেওয়ার আগে তো আমার সঙ্গে পরামর্শ করনি। এখন কি আর করা যাবে বলো? তা বলে মাটিতে বলবর্ধক ওষুধ দেবো? যা মানুষের খাওয়া উচিত তা খাবে মাটি? এটা মেনে নেওয়া যায়? নিতে হবে, তবে সাবধানে থাকবে। মন্ত্রী মশাই লোকটা কিন্তু খুব সুবিধের নয়, বুঝলে? এখন অপেক্ষা করতে হবে কবে ধানের শীষ আসে, আখ কাটার সময় না আসে। দেখো দেখো, কি তাগড়াই আঁখ, আর ওদিকে ধান ফলেছে,
আর তোমাদের গোপাল আমাকে চাষি বলে মানতেই চায় না। তুমি বলো পুঁটির বাবা, কত পরিশ্রম করেছি এই চাষ করার জন্যে, নইলে এই ফলন হতো? না না, তা হতো না। ভাগ্যিস আপনি এই সময়টা ঘুমিয়ে কাটিয়ে দিলেন, নইলে কি যে হতো কে জানে। আপনি মাঝে মধ্যে এখানে না আসলে ফলন আরো ভালো হতো। এবার তো ভাগাভাগিটা সেরে নিতে হবে, তাই না? হ্যাঁ, সেটার খুব দরকার। দেখো, তোমার সঙ্গে আমার যে সম্পর্ক, তাতে আমি খুশি হয়ে তোমাকে আখের ডগার দিকগুলি দিলাম। দেখো আমি কত দয়ালু, ডগার ভাগ তোমাকেই ছেড়ে দিলাম। কেমন, খুশি তো? আগে মন্ত্রীমশাই, আপনি সত্যিই খুব দয়ালু। নিজে খারাপ দিকটা নিয়ে আমায় ভালো দিকটা দিলেন। তাহলে ধানের ভাগ কি করে হবে? কেন, আখের ক্ষেত্রে যা হয়েছিল ঠিক তার উল্টোটা হবে। আমি নেব ডগার দিক আর তুমি নেবে গোড়ার দিক। কি ভালো হলো না? ঠিকই বলেছেন। আমি কেন সবসময় ডগার দিক নেবো? ধানের ক্ষেত্রে আপনি ডগার দিকটা নিন, তাহলে আমাদের মধ্যে আর কোনো গোল বাঁধবার সম্ভাবনা নেই। দাবার ছক সাজিয়ে বসে আছি, পুটির বাবার দেখা নেই। আচ্ছা, কতক্ষণ এভাবে থাকা যায়? না, পুটির বাবাকে ভালো খেলা শিখিয়েছি, কিন্তু বিষয় বুদ্ধি শেখাতে পারিনি। ওদিকে ওর মনই নেই, তো শিখবে কি? ওই তো এসে গেছে। কি গো পুটির বাবা, কি নিয়ে এলে? আগে গোপাল দাদা, মন্ত্রী লোকটার মনটা কিন্তু ভালো। সেই যে আখ চাষ করেছিলাম না, সেই আখের অর্ধেকটা নিয়ে আসলাম। কি ভালো লোক, আমায় আখের ডগাটা দিয়ে নিজে গোড়ার দিকটা নিল। আজকের দিনে এমন লোক পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, তাই না? না না, এরকম লোক চিরকালই ছিল। যেমন তুমি আমার সঙ্গে দাবা খেলেও তোমার বুদ্ধি শুদ্ধি একটুও পারলো না। কেন, আমি ভুলটা কি করলাম? আখের ওপরের দিকটায় থাকে শুধু পাতা, আর গোড়ার দিকে থাকে রস। তোমার হাতে শুকনো ডান্ডা আর কিছু পাতা দিয়ে ওই মন্ত্রী বেটা আসল রসের দিকটাই নিয়ে নিয়েছে গো। যাও, তোমার হাতের আখ নিয়ে জঙ্গলে ফেলে এসো। আর কিচ্ছু করার নেই গো পুটির বাবা। আমাকে এতদিন খাটিয়ে কয়েকটা পাতা আর শুকনো ডান্ডা দিয়ে মন্ত্রীমশাই এত বড় চালাকি করলো। গোপাল দাদা, এর একটা প্রতিকার করতে হবে। ধানের ব্যাপারে এই রকম কিছু করতে পারবে না। আমি ওখানে গোড়ার দিকটা নিয়েছি, এবার মন্ত্রীমশাই নাকাল হবে। এটা আর গোপাল দাদাকে বললাম না। বেশ তো বোকা বানালেন আখের বেলা। নিজে রসালো গোড়াটা নিয়ে আমাকে দিলেন ডগার শুকনো দিকটা। ধানের বেলা কিন্তু সেটি হবে না। আমি নেবো গোড়ার দিক আর আপনি নেবেন আগার দিক, ঠিক আছে? দেখো পুঁটির বাবা, আসলে তোমার ভাগ্যটাই খারাপ। দু ধরনের আখ হয়। এক ধরনের আখে ডগাটা রসে ভরা থাকে, আর এক ধরনের আখে গোড়ায় রস থাকে। তা আমি কি করে জানবো যে তোমার লাগানো আখের গোড়ায় রস আছে, আগায় শুধু পাতা? এবারে ধানের ভাগ হোক, তারপর বুঝবো কত ধানে কত চাল। আজ পুটির বাবা ধানের ভাগ নিয়ে আসবে, দেখি মন্ত্রী ওকে কতটা ঠকায়। তারপর তো আমি আছি। এমন একটা বুদ্ধি ঠিক বেরিয়ে যাবে যখন মন্ত্রী আর পালিয়ে বাঁচবেন। এই বলতে না বলতেই পুটির বাবা হাজির। তাও পুটির বাবা, ধান ভাগ হলো? আগে মন্ত্রীমশাইকে দিয়েছি মুখের মতন জবাব। একেবারে গোড়ার দিকে ধান সব নিয়ে এসেছি গোপাল দাদা। মন্ত্রী কেঁদে কুল পাবে না। ঠিক যা ভেবেছিলাম তাই হয়েছে। পুটির বাবা, তুমি পেয়েছো খড়ের দিকটা, আর মন্ত্রী পেয়েছে ধানের শীষের দিকটা, যে শীষ থেকে ধান হয়। আর তুমি পেয়েছো সেদিকটা যা গরু ছাড়া আর কেউ খায় না। এইভাবে মন্ত্রী আমাকে ঠকিয়ে দিল। এত দিনের পরিশ্রম আমার জলে গেল। কত কষ্ট করে এই ফসল আমি ফলিয়েছি। জলে কিছুই যায়নি পুটির বাবা, আমার উপর আস্থা রাখো। একদিন না একদিন এমন একটা বুদ্ধি বার করব যে মন্ত্রী একেবারে কেঁদে কুল পাবে না। হ্যাঁ, গোপালের সঙ্গে খুব প্রীত না? দিয়েছি একেবারে নাক ঘষে। রাজসভায় যে অপমান করেছে গোপাল, তার একটা জবাব দিলাম মাত্র। গোপালকে যদি না দিতে পারি, তাই গোপালের প্রাণের সখা পুঁটির বাবার ওপর দিয়েই দিলাম। গোপাল জানুক, দেখি ও কি করে।
গিন্নি, গিন্নি, ও গিন্নি, আরে দেখো তোমার জন্য কি এনেছি, একেবারে গাছ থেকে পাড়া টাটকা কুমড়ো। আজ জমিয়ে কুমড়োর ঘন্ট খাবো, ভালো করে রাঁধো তো। এটা কি কুমড়ো না ঘোড়ার ডিম? ইস ইস ইস, একেবারে ডাঁটি দিয়ে পোকা বেরোচ্ছে। তোমার কি চোখ নেই, দেখতে পাও না? কি বলছো গিন্নি? দোকানে যে বললো আজই চাল থেকে পেড়ে এনেছি। হ্যাঁ, কুমড়ো তো চাল থেকে পারবে গো, তাল গাছ থেকে তো নয়। হ্যাঁ গো, কুমড়োটা দেখেও চিনতে পারলে না কার সঙ্গে মিল আছে? কার সঙ্গে গো? ঘোড়ার ডিমের সঙ্গে গো। ঘোড়ার ডিম? কি বললে? ঘোড়ার ডিমের সঙ্গে? আচ্ছা গিন্নি, যা একটা বুদ্ধি দিলে না, এবার আমি দেখে নেব মন্ত্রীকে। ঘোড়ার ডিম দেখাবে নাকি? এই দেখাও, সংসারটা গোল্লায় যাক। ছি 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 গোপাল, আমার মন্ত্রীর এরকম আচরণ আমি আমি কখনোই সহ্য করব না। এইভাবে পুটির বাবাকে ঠকিয়ে দিল মন্ত্রী। আমার রাজ্যে সবাই সমান, সে মন্ত্রী বলে আমি তাকে অপরাধের পরও রেহাই দেব, তা তো হতে পারে না গোপাল। মহারাজ, কেউ ঠেকে শেখে, কেউ দেখে। মন্ত্রীকে শায়েস্তা করার জন্য ওকে এমন শাস্তি দিতে হবে যাতে সে কোনোদিনও ভুলতে না পারে। আমি তো মন্ত্রীকে সেরকম শাস্তি দিতে চাইছি। মহারাজ, মন্ত্রীকে শুধু শাস্তি দিলে হবে না, তাকে বুদ্ধির লড়াইতে পরাস্ত করতে হবে। আপনাকে আমার দুটি অনুরোধ আছে। এক, আমাকে একটা ঘোড়া ধার দিতে হবে, আর দ্বিতীয়টা হলো কাল যদি দয়া করে রাজসভায় ঘোষণা করে দেন যে সভার সদস্যরা যদি তাদের ঘরের সবচাইতে দামি দুটো সম্পদ আপনাকে দেখাতে পারে, তবে সেই একই জিনিস তাকে দ্বিগুণ ফেরত দেওয়া হবে। আর এমন কি কাজ? তুমি ঘোড়াশালা থেকে একটা ঘোড়া আজই নিয়ে যাও, আর কাল না হয় আমি তোমার মতো ঘোষণাটা করে দেব, খুশি? কিন্তু তাতে কি মন্ত্রী শাস্তি পাবে? মহারাজ, আপনি আমার উপর আস্থা রাখুন, দেখুন শাস্তি কি করে দেওয়া যায়। সাদা রং এনেছিস গুলটে? হ্যাঁ, নিয়ে এসেছি, এই দেখ না। দাদু কি বলে গেছে শুনেছিস তো? এই কুমড়োটাকে এমন ভাবে সাদা রং করতে হবে যেন বোঝাই না যায় যে এটা একটা কুমড়ো। হ্যাঁ রে বাবা, এভাবেই করছি। দাদু নিজেই চিনতে পারবে না যে এটা আগে কুমড়ো ছিল। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আরে বাইরে আসুন, দেখুন কেমন ঘোড়াটা কিনলাম। মন্ত্রী মশাই, ঘোড়ায় করে এসেছে, মানে গোপাল ঘোড়া কিনেছে? অবাক কাণ্ড, এত মোহর ও পেল কোথা থেকে? ঘোড়াটা কেমন হয়েছে বলুন তো মন্ত্রী মশাই? ভালোই, কিন্তু অনেক খরচা পড়ে গেল তো। হ্যাঁ, তা একটু তো পড়বেই। আমি দামি ঘোড়াটা একটু বেশি দাম দিয়ে কিনলাম, বুঝলেন? চড়বো যখন তখন ভালো ঘোড়াতেই চড়বো। হ্যাঁ হ্যাঁ, তা ভালোই গোপাল, এরকম একটা ঘোড়া কেনার খুব ইচ্ছে আমার আছে। কোথায় পাওয়া যাবে বলো তো? কেন? ও তো শেখ আলমের কাছে। তার ঘোড়াশালাটা একদম নগরের পূব দিকে, বুঝলেন? আজ রাতেই যাব, গিয়ে একটা ঘোড়া কিনতেই হবে। একটা নয়, দুটো কিনবো, তাহলে মহারাজ আমায় 4টে ঘোড়া দেবেন। গোপালের চাইতে বেশি ঘোড়া হবে আমার। আরে ভাই গোপাল, তুমি আমার দোকানে ঘোড়া কিনবে? ভাই, তোমার ঘোড়াই মহারাজের সবচাইতে পছন্দের। আজ আমার একটা উপকার করতে হবে ভাই। আমাদের মন্ত্রী আজ তোমার কাছে আসবে ঘোড়া কিনতে, কিন্তু মন্ত্রীর তেমন মোহর নেই। মন্ত্রীকে একটু বেকুব বানাও, তুমি লুকিয়ে থাকো। এই আমি দাড়ি আর জোব্বা পরে শেখ আলম হলাম, আর এই কোণে আমি একটা জিনিস রাখলাম। হ্যাঁ রে, ঠিক আছে ঠিক আছে, তুমি মন্ত্রীর সঙ্গে যত খুশি মজা করো, আমিও দেখে মজা পাবো। এই দেখো আমার ছদ্মবেশ।
মন্ত্রী চিনতে পারবে না তো? আরে মন্ত্রী তো কোন ছাড়, তোমার বিবিও তোমাকে চিনতে পারবে না। হ্যাঁ শেখ আলম, ও শেখ আলম, আছো নাকি? হ্যাঁ, আমি শেখ আলম। কি চাই বলুন? আমি দুটো ঘোড়া কিনবো, ভালো ঘোড়া আছে তো? আমার কাছে যেসব ঘোড়া আছে তার সবকটাই আরবি ঘোড়া, অনেক দাম পড়বে। এই ধরুন, এক একটা ঘোড়া 5,000 সোনার মোহর। এত মোহর তো আমার কাছে নেই। তাহলে একটা কাজ করুন, আমার কাছে একটা ঘোড়ার ডিম আছে, তার ভেতরে আছে দুটো ঘোড়া। আপনি ডিমটা নিয়ে যান, কালকেই ডিম ভেঙে বাচ্চা বের হবে, সস্তায় দিয়ে দেবো, মাত্র 5 মোহর। দাও দাও, এক্ষুনি দাও। এই নিন, যত্ন করে রাখবেন, ভাঙবেন না যেন। আমার ঘোষণা মতো আজ সবাইকে তার সেরা সম্পদ আনতে বলা হয়েছিল, তা সবাই কি এনেছে? আগে হ্যাঁ মহারাজ, আমি এনেছি। গোপাল, তুমি এনেছো? নিশ্চয়ই মহারাজ, আমার ঘোড়া বাইরে আছে, আপনি দেখে আসতে পারেন। মন্ত্রী, তুমি আগে তোমার সম্পদ দেখাও। আমি তোমার আনা জিনিসটা দেখতে খুব উৎসাহিত বোধ করছি। এই যে মহারাজ, আমি একটা ঘোড়ার ডিম নিয়ে এসেছি, এর মধ্যে দুটো ঘোড়া আছে। আজই ওরা ডিম ফুটে বার হবে, একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন। এবার আমাকে 4টে ঘোড়া কিন্তু দিতে হবে মহারাজ। নিশ্চয়ই নিশ্চয়ই, ঘোড়া যদি ডিম পারে তবে তোমাকে 4টে কেন, 400 ঘোড়া আমি দিতে পারি। গোপাল, মন্ত্রীর ঘোড়ার ডিমটা আমার হাতে দাও তো। এই নিন মহারাজ, মন্ত্রীর বহু মূল্যবান ঘোড়ার ডিম। গোপাল, এবার পুঁটির বাবাকে ডাকো, আমার দরকার আছে। শোনো পুঁটির বাবা, মন্ত্রীর মাথায় এই ঘোড়ার ডিমটা ভাঙো। মহারাজ, এই ডিমের মধ্যে দুটো ঘোড়া আছে। তাই? বাহ, তাহলে তোমার মাথায় ঘোড়ার ডিমটা তো আগে ভাঙা হোক, তারপর দেখা যাবে ভেতরে কটা ঘোড়ার বাচ্চা আছে। আখের যদি ডগাতে রস থাকতে পারে, ধানের যদি গোড়ায় চাল থাকতে পারে, তবে তো বলা যায় না, ঘোড়া ডিমও পারতে পারে। উঠি বাবা, কি হলো? এক্ষুনি মন্ত্রীর মাথায় ঘোড়ার ডিমটা ভাঙো। এই ভাঙলাম মহারাজ। আমার মাথায় কি কিলবিল করছে? পোকা? মহারাজ, আমার শরীর পোকায় ভরে গেছে, কিন্তু আমার ঘোড়া দুটো কোথায় গেল? তোমার খেতে আখ চিবোচ্ছে। উটির বাবা, ধানের খেতে মন্ত্রীকে বাইরে নিয়ে গিয়ে খড়গুলো খাওয়াও, আর না খেতে চাইলে আখের ডান্ডা দিয়ে মাথায় বাড়ি মেরে মেরে খাওয়াবে। আর মন্ত্রী, তুমি যেভাবে পুঁটির বাবাকে ঠকিয়েছো তার ক্ষতিপূরণ কিন্তু তোমায় দিতে হবে, যা তোমার মাসোহারা 3 গুণ। মহারাজ, এত মোহর আমি পাবো কোথায়? এখন থেকে 3 মাস তুমি বিনা মোহরে মন্ত্রীগিরি করবে এখানে, আর এটাই তোমার শাস্তি। কুটির বাবা, তুমি মন্ত্রী মশাইকে আদর করে খাওয়াও, যত্নের যেন কোনো ত্রুটি না হয়। মন্ত্রী মশাই নিন, ভালো করে খড় চিবিয়ে খান। আমি বরঞ্চ আপনাকে একটা ছড়া শোনাই। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, মস্ত পাজির ডিম, লোক ঠকালেই খেতে হবে যমজ ঘোড়ার ডিম। তো খুব মুশকিলের ব্যাপার, যা বৃষ্টির জোর তাতে বন্যা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই বৃষ্টি থামবে বলেও তো মনে হয় না। না, মহারাজকে আগে থেকেই ব্যবস্থা নিতে বলা দরকার। তুমি এই বৃষ্টিতে এখন রাজবাড়ি যাবে? হ্যাঁ, কেন মন্ত্রী নেই? সে কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে? সে যে যাই করুক, আমাকে তো আমার কাজটা করতেই হবে গিন্নি। এই দুর্যোগ মাথায় নিয়ে তুমি এখন রাজসভায় যাবে? মনে তো হয় আজ কেউ আসবে না। হ্যাঁ, সেই জন্যই তো আমাকে যেতে হবে, মহারাজকে সাবধান করে দিতে হবে।
আজ আর রাজসভায় যাব না, যা বৃষ্টি, খিচুড়ি খেয়ে বেশ নাক ডাকিয়ে ঘুমোবো। হ্যাঁ, সেটাই ভালো। আমি খিচুড়ির ব্যবস্থা করছি, কিন্তু কিন্তু এত বৃষ্টিতে বন্যা হয়ে গেলে তো আমাদের মুশকিল। মনে রেখো বউ, আমি এই রাজ্যের মন্ত্রী। বন্যায় হোক বা ভূমিকম্প, আমার খাবার জোগাড় করতে কোনো অসুবিধা হবে না। চাল ডাল আমাকে ভূতে জোগাবে। ভূতে জোগাবে? এই দুর্যোগের দিনে তুমি কেন আসতে গেলে গোপাল? আগে যে কোনো দুর্যোগের দিনই মহারাজের কাজে লাগতে পারি, তাই ভেবে মহারাজ। তুমি এই রাজ্যের কথা যেভাবে ভাবো, এভাবে যদি সবাই ভাবতো, তাহলে তো আমার কোনো দুশ্চিন্তাই থাকতো না গোপাল। মহারাজ, আমার মন বলছে এই বৃষ্টি খুব খারাপ দিকে যাচ্ছে। বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। তার মানে তো বহু লোকের বাড়িতে জল ঢুকে গেছে। তাদের কি হবে গোপাল? মনে হচ্ছে বহু লোক জলবন্দী হয়ে আছে মহারাজ। তাদের কাছে ত্রাণ পৌঁছে দিতে হবে। কিন্তু বৃষ্টি না কমলে তো ত্রাণ দেওয়ারও কোনো উপায় দেখতে পাচ্ছি না। হয়তো এই বৃষ্টি আর কয়েক ঘন্টার মধ্যে থেমেও যেতে পারে, কিন্তু জল যা জমেছে তা নামতে বেশ কয়েকদিন সময় লাগবে। এই সময়টাই মানুষের সব থেকে বেশি করে ভান্ডারে টান পড়ে, তখনই তো ত্রাণ দেওয়া প্রয়োজন। মহারাজ, রাজবাড়িতে যত চাল ডাল আছে সব জোগাড় করে রাখতে বলুন। কাল সেগুলি বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। ঠিক ঠিক, আসলে ওটা মন্ত্রীর কাজ। কাল নিশ্চয়ই আসবে, আর ওকে দিয়েই এই কঠিন কাজটা করাতে হবে। মন্ত্রী মশাই এই কাজ লুফে নেবে, আপনি দেখে নেবেন মহারাজ। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়। মন্ত্রীকে দিয়ে একটা দুরূহ কাজ করানো যাবে। আজ তবে আসি মহারাজ, আর দেরি করলে সন্ধে হয়ে যাবে। মনে হচ্ছে বৃষ্টির ছাঁট একটু কম, তার মানে কাল আবার রাজসভায় যেতে হবে। রোজ ভালো লাগে না। রাজসভায় যেতে ইচ্ছে না করলে তো তোমার চাকরিটাই থাকবে না। তখন আমরা খাবো কি? দেখো বউ, আমাকে ছাড়া মহারাজ কোনো কাজই হাত দেন না। আমাকে তার দরকার পড়বেই। তাই যেন হয়, তাই যেন হয়। মহারাজ যেন তোমায় একটা মস্ত বড় কাজের দায়িত্ব দেন, আর তুমি তা বুক ফুলিয়ে করে মহারাজকে খুশি করতে পারো। যাক, বৃষ্টি একটু কমেছে, কিন্তু ক্ষতি যা হবার হয়ে গেছে। কাল সকালের আগে জলমগ্ন অঞ্চলগুলিতে ত্রাণ পৌঁছানো যাবে না। তখনই বলেছিলাম এত বৃষ্টিতে বেরিও না, সেই বেরোলে একেবারে কাক ভেজা হয়ে ফিরলে। আরে আমি না বেরোলে কি বৃষ্টি কমতো নাকি? দেখলে তো কেমন বৃষ্টি কমিয়ে দিলাম। এই শুরু হলো তোমার বাক্কি বানা। এখন এসব কথা না বলে কাল কি খাবো সেটা ব্যবস্থা করলে হতো না? কেন, তোমার ভান্ডার কি শেষ? এরকম বৃষ্টি যদি আবার নামে, এই তাহলে চাল ডাল পাবো কোত্থেকে? বৃষ্টি আর হবে না, কিন্তু জল নামতে এখনো বেশ কয়েকদিন লেগে যাবে। আমি তো তাই বলছি গো, জল না নামা পর্যন্ত রান্না বান্না হবে কি করে? সবার যেভাবে হয় সেইভাবে। সবার কথা না ভেবে আমি শুধু আমার কথা ভাবতে পারবো না গিন্নি। তাহলে ভালো মন্দ কিছু খাবার আবদার করো না। যা জোগাড় হবে তাই খেতে হবে। হ্যাঁ গিন্নি, বন্যায় বাড়িঘর ভেসে গেছে, আর আমি চাইবো ভালো মন্দ খাবার। তুমি আমাকে তাই চিনলে গিন্নি? হাড়ে হাড়ে চিনি তোমায়, পাছে বাজারে পাঠাই, তাই রাজ্যের সমস্যা ভাবতে শুরু করলেন উনি। অলস কাকে বলে? মন্ত্রী, কাল আসনি কেন? কি বলছেন মহারাজ? কাল আমাদের ওখানে যে কি ভীষণ বৃষ্টি হয়েছে তা কি আর বলবো আপনাকে। ও, শুধু কি তোমাদের ওখানেই বৃষ্টি পড়েছিল, অন্য কোথাও নয়? সেটা তো আমি ঘুরে দেখিনি মহারাজ, তবে আমাদের বাড়ির আশপাশ একেবারে নদী হয়ে গেছিল। গোপাল,
তোমার বাড়ির চারপাশে জল জমেনি? আগে হ্যাঁ মহারাজ, একদম বুক সমান জল, তাই ঠেলেই তো আমি এলাম। কাল ওই দুর্যোগের মধ্যে রাজ্যের মানুষেরা কতটা দুর্দশায় আছে তা কিন্তু মন্ত্রীর জানা উচিত। আমি তো জানার চেষ্টা করেছি, কিন্তু এত বৃষ্টি যে... থামো থামো মন্ত্রী, আমার রাজ্যের কোথায় কোথায় মানুষ জলবন্দী হয়ে আছে তা আমার জানা নেই। তাদের কাছে চাল ডাল পৌঁছে দেবার কঠিন দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। মহারাজ, এত কঠিন দায়িত্ব নেওয়ার জন্য আমি কি যোগ্য লোক? আরে এ তো সাপে বড় হলো। হ্যাঁ, চাল ডাল আমার হেফাজতে রাখতে হবে, এবার আমাকে পায় কে? ঠোঁটের বাদিকের হাসিটা তো আমি চিনি। এবার চুরি করে মহারাজের ভান্ডার খালি করে দেবে বেটা। এই কঠিন কাজটা আমি তোমাকেই দিলাম গোপাল, তুমি বরং মন্ত্রীকে সাহায্য করো। মহারাজ, ত্রাণ কিভাবে কোথায় কখন কাকে পাঠাতে হয় তা আমার থেকে মন্ত্রী ভালো জানে। ঠিক লোককেই আপনি সঠিক কাজটা দিয়েছেন। তোমার এই মুহূর্তে প্রথম কাজ দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দাও। মন্ত্রী, তুমি তোমার কাজ শুরু করে দাও। এত লোকের জন্য ত্রাণ? আমার তো প্রচুর মোহর লাগবে। আহ, মোহর নিয়ে চিন্তা করো না, যত মোহর লাগে তুমি নিয়ে যাও। যথা আজ্ঞা মহারাজ।